রাজা আসে রাজা যায়, দিন বদলায় না। 15ই আগস্ট ভাবতাম যে নেতাজি ফিরে আসবে। এখন যেন কটু কথা না বললে, একটা অশালীন কিছু না বললে এই পডকাস্টটাও যেন অ্যালগরিদমে পড়বে না। বিকৃতি আসছে, আসলে এগুলো আমরাই তৈরি করে দিয়েছি, আমাদের রাজনৈতিক নেতারা তৈরি করে দিয়েছেন। আমাদের যারা সাংস্কৃতিক মহলেরও ওপরের দিকে রয়েছেন, তারাও যেন মাঝে মাঝে কটু কথা বলতে ভালোবাসে। তসলিমা নসরিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের কবি জয় গোস্বামীর মতন একজন কবিকে, তিনি যাই হোক না কেন, 15ই আগস্টের দিন বা 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারির দিন, তাদের মধ্যে তুমি আলাদা করে কোনো উত্তেজনা দেখতে পাবে না। তুমি যখন ওই পডকাস্টে দেবে, তখন আমার প্রচুর লোক নানা রকমভাবে গালাগালি করবে। তাই বলে কি তার হাত থেকে বাম যারা সেই সময় মন্ত্রী ছিলেন, সিপিএম এর মন্ত্রী, তারাও কি বাদ গেছেন? ও মন্ত্রীদের গালাগালি করে একটা কবিতা লিখেছে, খুব সুন্দর কবিতাটা, এত সুন্দর যে এই জেনজি বা জেন আলফা, এই কথাগুলো তো আধুনিক এখন আমরা জানতে পারছি। তা আমার 4 বছর বয়সটা আমি জেন কি ছিলাম আমি জানি না। এই দেশের মানুষ আমি, এটা আমার দেশ, এবং আপনার সেই অসাধারণ গানটা আমাদের শরীরে কাটা দেয় সত্যি। এবং এই স্বাধীনতাই আসল স্বাধীনতা। কোন ম্যাজিকটা আছে, তো ফেভিকলের থেকেও বড় জোর মনে হয়। ও সুখ কিনতে পারা যায়, কিন্তু আনন্দ শান্তি এগুলো তো কেনা যায় না। আমি যখন গাড়িতে আসি আমি এসি চালাই না, আমি এখনো এসিতে শুই না, আমি 2টো পাখা চালাই। বেবিদার মধ্যে একজন শিল্পী, যিনি বাইরে একজন আর্টিস্টের সঙ্গে বাজাবার জন্য 10,000 টাকা নিতেন, তিনি আমাদের দল থেকে 500 টাকা নিতেন। বুদ্ধিটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে, কিন্তু হার্টটা তো তৈরি করতে পারছে না। এখনকার ছেলেমেয়েরা হয়তো কিছুটা বিরক্ত হই আমাদের এই নেতাদের দেখে। তারা স্বদেশপ্রেম নিয়ে যে কথা বলেন আর যে কাজগুলো করেন, তার মধ্যে ফারাকটা এত বেশি দেখে, তারা আকৃষ্ট হচ্ছে না। প্রতিটি সকাল সূর্যমুখী, প্রতিটি মানুষ অনেক সুখী। আজ আমরা যার সঙ্গে আড্ডা মারতে বসেছি, তিনি, তার সম্পর্কে ভূমিকাটাই যথেষ্ট। নাম আলাদা করে হয়তো বলবার দরকার পড়বে না, তার কারণ তিনি আমাদের সঙ্গীত জগতের অগ্রগণ্য তো অবশ্যই একজন ব্যক্তিত্ব। তবে শুধু সঙ্গীত নয়, আমরা যদি বাংলার সংস্কৃতির নানান মাধ্যমকে বলি, এমন কোনো মাধ্যম নেই, অডিও ভিজুয়াল যে জায়গা, তার জায়গা থেকে বলছি, এমন কোনো ধারা উপধারা নেই যেখানে তার বিচরণ নেই। অর্থাৎ আমরা যদি সিনেমার কথা বলি, আমরা যদি টিভির কথা বলি, টেলিভিশনের কথা বলি, আমরা যদি থিয়েটারের কথা বলি, আমরা যদি মঞ্চে কয়ারের কথা বলি, আমরা যদি পুতুল নাচের কথা বলি, মানে পাপেটের কথা বলি, আমরা যদি মুম্বাই ইন্ডাস্ট্রির কথা বলি, আমরা যদি টলিউডের কথা বলি, এবং আমরা যদি যাত্রা শিল্পের কথা বলি, এই সমস্ত জায়গাতে তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। হ্যাঁ, অবশ্যই সেটা সঙ্গীতকে কেন্দ্র করে, তবে তা শুধু সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আরও অন্যান্য অনেক বিষয়ে তিনি এই গোটা ইন্ডাস্ট্রির সঙ্গে এতদিন ধরে যুক্ত রয়েছেন, এবং তার অসংখ্য কাজ একটা বহমান নদীর মতন আজও বয়ে চলেছে। আর সেই নদীতে, সেই নদীর মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতায় স্নান করলে আমি মনে করি এটা আমার অনেক পুণ্য হবে। আর সেই পুণ্যের আশায় তার সঙ্গে বসা। তবে ওই নদী বললে তার তো একটা কোথাও ঘাট লাগে, সেই ঘাটটা আমরা ধরে নিই আমাদের স্বাধীনতার কথা, অর্থাৎ স্বাধীনতা দিবস। বিশেষ করে এই স্বাধীনতা দিবসের গুরুত্ব আমাদের এই প্রজন্মের কাছে কতটা আছে, জেনজির কাছে কতটা আছে, সেটা তো আমরা আমাদের মতন করে মূল্যায়ন করব, কিন্তু তাদের কাছে কেমন ছিল সেই প্রশ্ন থেকেই তার কাছে যাব। আর তার নাম
একবার খালি বলছি এই কারণে, তার কারণ যেহেতু এটা ডকুমেন্টেড, হয়তো আগামী অনেক বছর বাদে কোনো এক প্রজন্মের কেউ দেখবেন, তার জন্য খালি বলে রাখা। তার নাম কল্যাণ সেন বরাড়। দাদা, আপনাকে স্বাগত এবং প্রণাম। এই 15ই আগস্ট থেকে আমরা ঢুকি। 1947 সালে আমরা স্বাধীন হলাম। আপনি তার কয়েক বছর পরে, বলা যেতে পারে হয়তো 1 দশক পরে আপনার জন্ম হওয়া, মানে 47 হলে 1 দশকও নয় আর কি, হ্যাঁ 4 বছর। 4 বছর পর। তো আপনার ছোটবেলার দেখা এই অভিজ্ঞতাটা থেকে একটু শুরু হোক, যে আপনাদের স্বাধীনতা দিবস। প্রথমে তোমার সঙ্গে একটা কথা বলি, যে এই জেনজি বা জেন আলফা, এই কথাগুলো তো আধুনিক এখন আমরা জানতে পারছি। তা আমার 4 বছর বয়সটা আমি জেন কী ছিলাম আমি জানি না, কিন্তু ছোটোবেলা থেকে জবের থেকে বোধ হয়েছে 7 বছর 8 বছর স্কুলে, সেই ছোটোবেলায় স্কুলে গিয়ে একসঙ্গে প্যারেড করে যাওয়া, পতাকা উত্তোলন, এবং প্রত্যেক বছরই একটা মনের মধ্যে একটা অদ্ভুত আশা নিয়ে যে একটু অন্যরকম পাল্টাবে সব কিছু। যবে থেকে বুঝতে পারলাম যে পাল্টানো দরকার, কারণ আমার বাড়িতে অনেক মানুষ ছিলেন, একান্নবর্তী পরিবার, যেরকম তোমাদেরও ছিল, সবাইরই আমাদের তাই ছিল। এবং সেখানে যখন দেখতাম যে আমাদের অনেক বাড়িতে অনেক আশ্রিত মানুষ ছিলেন, যারা আমাদের বাড়িতে থাকতেন, খেতেন, এবং তার জন্যে সেটা কিন্তু ওই পিজি নয় আর কি, মানে কিন্তু তাদের কষ্টগুলো দেখে মনে হতো যে এই কষ্টগুলো কেন, তখন তো অত বোধ হয়নি, কিন্তু কেন এ কষ্ট পায়। আমাদের এক কাকা ছিলেন, তিনি তার 3 বাচ্চাকে, তার ওয়াইফ মারা গেছেন, 3 বাচ্চাকে ইয়েতে রেখে, হোস্টেলে, একটা গ্রামের হোস্টেলে রেখে মানুষ করছেন। আর ওই আমার বাবা, আমার জ্যাঠা, তারা পয়সা দিচ্ছেন, এবং তিনি খুব কষ্ট পাচ্ছেন সেজন্যে। কেন? অথচ সেই ভদ্রলোক পরপর 2 বছর অল বেঙ্গল বক্সিংয়ের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার নাম ছিল ভোলানাথ রায়। 41-42-তে উনি অল বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়ন হয়েছিলেন। তখনও কষ্ট করে রোজগার করছেন এদিক ওদিক করে, যখন আমাদের ওখানে থাকতেন। তো এরকম আরও অনেকে থাকতেন, বার্ধক্যজনিত কিছু মানুষ থাকতেন, যাদের দেখার কেউ নেই, এসে থাকতেন। তো তখন মনে হতো যে তার অনেক কিছু ছিল, সেটা তার গল্পের মধ্যে দিয়ে পেতাম যখন আমাদের সঙ্গে তিনি শেয়ার করতেন, কিন্তু তখন কিছু নেই। এইভাবে এই যে সব হারানোর বেদনা, আবার তখন আস্তে আস্তে দেখতে শুরু করেছি যে মানুষ চাকরি পাচ্ছে না, আমার কাকা চাকরি পাচ্ছেন না, এটা কিন্তু দেখতে শুরু করে দিয়েছি আমরা তখন থেকেই। আমরা এখনকার কথা ভাবি তো, কিন্তু এটা কিন্তু শুরু তখন থেকেই হয়ে গেছে। যে মানে এটা 54-55 সাল প্রায়, আমি এরকম বলছি যে তখনই কিন্তু চাকরি নেই। তখন থেকেই ভেতরে আর একটা খুব বেদনা কাজ করতো, সেটা হলো ওই প্রত্যেকবার 2টো দিনে, 23শে জানুয়ারি আর 15ই আগস্ট, ভাবতাম যে নেতাজি ফিরে আসবে, আর উনি ফিরে এলেই সব সলভ হয়ে যাবে, দেশটা পাল্টে যাবে, দেশটা পাল্টে যাবে। এটা সবসময় মনে হতো। ছোটোবেলায় সেই তেরঙা পতাকা ছাতেতে, মানে স্কুলে তো আছেই, কিন্তু প্রত্যেক বাড়ির ছাতে কিন্তু একটা করে পতাকা উড়তো। একটা অন্য উন্মাদনা, যে স্বাধীনতার মানে তখন হয়তো সেইভাবে কিছু বুঝি না, কিন্তু আস্তে আস্তে যখন তুমি 10 বছর 12 বছর 13 বছর এইরকম বয়স হয়ে গেল, যখন আমি আমার টিনে এলাম আর কি, তখন থেকে কিন্তু বুঝতে শুরু করলাম যে কোথাও একটা গলদ আছে, যে কেন এরকম অবস্থা হবে, এরকম অবস্থা হওয়া তো কথা নয়। তখন একটু অন্যরকম চিন্তাভাবনা শুরু হলো জীবনে। কিন্তু এখনও এই যে 15ই আগস্ট আসছে, কোথায় একটা উত্তেজনা কাজ করে, যে
আমরা স্বাধীন তো বটেই, অন্তত রাজনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে কতটা স্বাধীন জানি না, কিন্তু অন্তত রাজনৈতিকভাবে। এবং আমাদের যে স্বাধীনতাগুলো আমরা অর্জন করেছি, বিভিন্ন বাক স্বাধীনতা সেগুলোও যে আমরা কতটা পাচ্ছি তাতে তো সন্দেহ থেকেই যাচ্ছে, বিশেষ করে এই সাম্প্রতিক এই সমস্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসছে ব্যাপারগুলো। কিন্তু তবুও বলবো, কোথায় যেন ওই দিনকে দাঁড়িয়ে বন্দে মাতরম গাইতে বা মুক্তির মন্দির সোপানতলে গাইতে একটা অন্যরকম ফিল হয়, যেটা কেন হয় না আমি ঠিক বোঝাতে পারবো না। তুমি বলতে পারো কেন, কী জন্য, এই বয়সে আপনার কী মনে হয়, কিন্তু হয়, মানে ভালো লাগে, কোথায় একটা ভালো লাগা কাজ করে। আর একটা জিনিস যেটা খুব বড় ব্যাপার হয়, সেটা হলো আগামী প্রজন্মকে, যে আমরা স্বাধীনতার আগে কি ছিলাম আর এখন কি আছি, এই তফাৎটা অন্তত বোঝানোর একটা দায় আমাদের ওপর থেকে যায়। আমি একটা ছোট্ট তোমাকে উপমা দিই। আমি এতে গেছিলাম স্কটল্যান্ডে, এডিনবার্গে। তা ওটাকে বলা হয় সিটি অফ ক্যাসেলস, প্রচুর দুর্গ প্রচুর। তা একটা দুর্গে গিয়ে এরকম একটা লাইট অ্যান্ড সাউন্ডের ছোট, বেশি খুব বড় নয়, কিন্তু সেটার বিষয়টা কি জানো, যে সাহেবকে উদ্দেশ্য করে ওটা ট্রিবিউট করে করা, তিনি সিপাহী বিদ্রোহ দমন করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, মঙ্গল পাণ্ডের ফাঁসির ব্যবস্থা করেছিলেন। এবং সেটা দেখতে দেখতে আমার গা রিরি করছে, আমার মনে হচ্ছে যে আমি ভেঙে দিই জায়গাটাকে। কিন্তু এটা তারা খুব প্রাউড অফ দ্যাট, ওরা সেলিব্রেট করছে। তা এইটা তো, এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের আগামী প্রজন্মকে জানতে হবে। আমাদের যে এখন শুধু মানে শুধু একা 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 খালি আমার পাওয়া, তার বাইরে যে কিছু জিনিস আছে, সেইটা যদি আমরা ধরো আমাদের ছেলে মেয়েদের কিছুটা বোঝাতে পেরেছিলাম, কিন্তু তাদের ছেলে মেয়েদের তারা বোঝাবার জন্য কতটা আগ্রহী, সেটা নিয়ে আমার একটু সংশয় থেকে যায়। এবং সবাই ভীষণ আত্মকেন্দ্রিক। মানে তুমি একটা জিনিস দেখবে, যে লক্ষ্য করবে তুমি, যে 15ই আগস্টের দিন বা 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারির দিন, তাদের মধ্যে তুমি আলাদা করে কোনো উত্তেজনা দেখতে পাবে না, যেটা আমাদের এখন তো একটা ছুটির দিন মাত্র, একেবারেই একটা আর ওই প্রথাগত মতো দিল্লিতে একটা অনুষ্ঠান হয়, হয়তো আমাদের প্রত্যেকটি রাজ্যের আর প্রত্যেক বারই বলা হয় যে পরের বার সব চেঞ্জ হয়ে যাবে। একই কথা, এই দলের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওই দলের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই দাঁড়িয়ে ওই লালকেল্লায় বলছেন, সে একই কথাগুলোই প্রায় একইভাবে রিপিট হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। ঘটনাটা রাজা আসে রাজা যায়, দিন বদলায় না। তা সেইভাবেই, কিন্তু আমি আবার বলছি, তবুও কোথায় যেন একটা উত্তেজনা কাজ করে এই বিশেষ দিনটাতে। এবং এরম বুকে হাত দিয়ে বলতে ইচ্ছে করে যে আমরা ভারতবাসী। এই যে একটা গর্বের জায়গা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কতটা সে রানী জানি না, কিন্তু এটা বিশ্বাস করতে ভালো লাগে। আসলে এই বিশ্বাসের থেকে একটা কোথায় একটা শ্লাঘা কাজ করে, যে না, এই দেশের মানুষ আমি, এটা আমার দেশ। এবং আপনার সেই অসাধারণ গানটা, যে গানটায় কণ্ঠ দিয়েছিলেন আমাদের এই রাজ্যের অনেকে মিলে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন, আজও সেই গানটা শুনলে আমাদের শরীরে কাটা দেয় সত্যি। সেইগুলো তো একটা আসলে একটা কি জানো তো, আমি রাজনীতির কথা বলছি না, রাজনীতির কথা বললে অনেক কথা বলতে হয়, এবং সেটা বলতে গেলে আবার তুমি যখন ওই পডকাস্টে দেবে, তখন আবার প্রচুর লোক নানা রকমভাবে গালাগালি করবে, কেউ ভালো বলবে। আর গালাগালি যেগুলো করা হয় ওপেনলি, সেগুলো আমরা তো শুনতে অভ্যস্ত নয়, তোমরাও নয়।
এটা যেন কিরম অদ্ভুতভাবে একটা কালচার হয়ে গেছে। যেহেতু আমার হাতের কাছে ফোনটা আছে, আমি যে কোনো লোককে যে কোনো ভাষা প্রয়োগ করতে পারি। না, কিন্তু একটা বুঝতে পেরেছি, এবং এটা আমার একটা মজার অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এই যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় অ্যালগরিদম বলা হয়, সে একটা পরিসংখ্যানকে, এবং সেখানে দেখা যাচ্ছে যত কটু বাক্য তত বেশি তার ভিউ। অর্থাৎ পুরো শালীনতা আপনি যত বেশি ভাঙবেন শালীনতা বোধকে, তত আপনার ভিউর সংখ্যা, দর্শকের সংখ্যা বাড়ছে। এবং খুব স্বাভাবিকভাবে এই যে বাজার আমাদের সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে করতে, এখন যেন কটু কথা না বললে, একটা অশালীন কিছু না বললে এই পডকাস্টটাও যেন অ্যালগরিদমে পড়বে না। মানে এই এই একটা ভীষণ অদ্ভুত দামি জায়গা কথা তৈরি হয়েছে। বলেছো, মানে সবই বিপণন। সব বিপণন। এটা 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 একটা খুব কষ্টের জায়গা কিন্তু। এবং শালীনতা বোধ, তুমি যখন সেই লোকটার সঙ্গে যে লিখেছে ওই কথাটা, তুমি তার সঙ্গে যখন এমনি কথা বলবে, আপাত দৃষ্টি থেকে তাকে কিন্তু একজন ভদ্রলোক মনে হবে। সে একজন বেশ ভদ্রলোক, সুন্দর চেহারা। সেই লোকটার হাত দিয়ে টাইপ করে কী করে ওই কথাগুলো বেরোলো, এটা তখন কিন্তু অবাক লাগে যে কি করে এরকম একটা অদ্ভুত তার বিকৃতি আসছে। আসলে এগুলো আমরাই তৈরি করে দিয়েছি, আমাদের রাজনৈতিক নেতারা তৈরি করে দিয়েছেন, আমাদের সমাজের ওপরতলায় যারা বসে আছেন, আমাদের যারা সাংস্কৃতিক মহলেরও ওপরের দিকে রয়েছেন, তারাও যেন মাঝে মাঝে কটু কথা বলতে ভালোবাসেন। হাতের কাছে একটা কিছু বলার উপায় আছে বলে আমি যাকে যা ইচ্ছে বলবো, এটা তো আমি পারি না, এটা হওয়া উচিত না। এই শিক্ষা কিন্তু আমরা কোনোদিন পাইনি। মানে তোমার জ্ঞান তো মনে পড়ে যে তুমি কোনো একজন বয়স্ক লোককে তুমি কাঁচা কথায় বলা, যেটা যে গালাগালি করেছো বা খিস্তি করেছো, এরকম তোমার মনে পড়ে? তোমার মনে পড়বে না, কিন্তু এখন তুমি অক্লেশে তার সঙ্গে মুখোমুখি হচ্ছ না বলে একজন বয়স্ক লোককে, একজন বড় কবি, তার সম্পর্কে প্রচুর খারাপ কথা তুমি লিখে দিলে, যেটা তার সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারতে না। তোমার কোথাও একটা লাগতো। একেবারে। হ্যাঁ, মানে যেটা অতি সম্প্রতি তসলিমা নাসরিনের এই আমার অনুষ্ঠানকে এটা আমার খুব খারাপ লেগেছে। আমাদের কবি জয় গোস্বামীর মতন একজন কবিকে খুব খারাপ লেগেছে। যাই হোক না কেন, আমি বলছি আমার খুব খারাপ লেগেছে। তিনি কোন দলকে বিশ্বাস করেছেন, কার সঙ্গে কাজ করেছেন, আমার দেখার দরকার নেই। তার সৃষ্টির যে জায়গাটা, সেটা তো অস্বীকার করতে পারি না। শ্লেষ, ব্যঙ্গ, বিদ্রূপ, এই যে শব্দগুলো আমাদের বাংলা অভিধানে ছিল, এবং এমনকি সেটাতে আমরা যদি ছবির কথা বলি তাহলে কার্টুন, স্লোগান তৈরি করা, এর মধ্যে যে শিল্প ছিল সেখানেও তো সমালোচনা করা হতো, সেখানে আমরা ব্যঙ্গ করতাম। আমাদের সাহিত্যে সেই ব্যঙ্গ ছিল। সুকুমার রায় কী করেছেন? অথচ এই সমস্ত সম্পদ থাকার পরেও দাদা, আমাদের এই প্রজন্মে আমরা দেখছি যে একেবারেই যেটাকে আমরা অশালীন বা কটুবাক্য বলি, যে বাক্য বলবার একটাই অর্থ হয় যে শুধুমাত্র নিজের একটি তাৎক্ষণিক মুহূর্তের জ্বালাকে কোনো রকমে প্রশমিত করে দেওয়া। পৃথিবীর বিভিন্ন সাহিত্যে আমরা স্ল্যাংকে ব্যবহার করতে দেখেছি। আমাদের লোকায়ত সাহিত্য নানান রকমভাবে তার ব্যবহার আছে, সেটা তো একটা অন্য জিনিস। কিন্তু হামেশা যে কোনো ধরনের, যে কোনো বয়সী মানুষের কাছে এই সংস্কৃতিটা কিভাবে দেখছেন, একটা ব্যাপার করা আছে, যায়? অক্ষমতা। শ্লেষ বা এই ধরনের স্যাটায়ার, যেটা এটা করতে গেলে না, তার জন্য বুৎপত্তি লাগে, ক্ষমতা লাগে। এই যে আমরা ছোটবেলায় যাদের কার্টুনগুলো করতি, এদের যে দেখতাম সমস্ত, এবং একটা অসাধারণ কার্টুন, এগুলো করতে গেলে তার ইন্টালেক্ট লাগে, এস্থেটিক সেন্স লাগে। আর একটা 4 অক্ষরের গালাগালি দিয়ে দেওয়াটার মধ্যে তো কোনো অসুবিধা নেই, ওটা সবচেয়ে সহজ। কাজেই ওই জায়গায় আর যাওয়ার চেষ্টা করে না। আর একটাও ব্যাপার আছে, এবং এই প্রসঙ্গে একটি তথ্য আমি শোনার পরে জাস্ট আপনিও জানেন হয়তো, কিন্তু আমি একটু দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই বলেই জানানো। সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব বাবু আর কি, মানে যিনি আমাদের বাংলার গর্ব বলি আর কি, প্রণব মুখোপাধ্যায়, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তাকে ঘিরে
গোটা দেশের বিভিন্ন মানুষ অনেক কার্টুন তৈরি করেছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব খুব স্বাভাবিকভাবেই সেই কার্টুন নির্মাণ হবেই। তিনি সব কার্টুনগুলো সংগ্রহ করেছিলেন এবং তাদের শিল্পীদেরকে ডেকেছিলেন তিনি রাষ্ট্রপতি ভবনে। ডেকে তাদের কাছ থেকে সেই কার্টুনগুলো তিনি সংগ্রহ করে সেগুলোকে তিনি এক্সিবিট করেছিলেন রাষ্ট্রপতি ভবনে। এই যে একটা শিল্পের বোধ বা একটা জায়গা, তো আমার মনে হয় যে এর থেকে আর ভালো কি দৃষ্টান্ত হতে পারে? এইটাই হলো সঠিক মানসিকতা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এটা নেওয়ার মতো ওনার দম ছিল, এবং যারা কার্টুন করেন তারা যে কোন জায়গার থেকে করেন তাদের হয়তো জ্বালা আছে, সেই জ্বালার ক্ষোভের হয়তো প্রকাশ, কিন্তু তার মধ্যে একটা শৈল্পিক দিক আছে যেটাকে উনি সম্মান করেছেন। এই সম্মান করার মানসিকতা কিন্তু এখনকার রাজনীতিবিদদের তাদের নেই, সরি টু সে। এটা একটা ব্যাপার। আর ওই রকম কার্টুন তৈরি করাও, এখন দেখবে কার্টুন তৈরি করলেও অশ্লীল করে ফেলে। সেখানেও কিন্তু যে তখনকার যেরকম হতো, চণ্ডী লাহিড়ী ছিলেন না কি না, অসাধারণ অসাধারণ। তা ওনাদের অদ্ভুত অদ্ভুত সমস্ত এগুলো, এবং আমরা না হাঁ করে বসে থাকতাম যে ওইগুলো কবে পাবো। আমি একটা প্রকাশনের গত বছর বইমেলায় কিনেছিলাম, ওই কুর্তির ওইগুলো সমস্ত বেরিয়েছিল একটা প্রকাশন থেকে। তা আমি না এখনও মাঝে মাঝে উল্টে ওটা পড়ি, ওটা নিজেকে কি বলবো একটু শান দেওয়ার জন্যে, নিজের বোধটাকে, ওই দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারতাম। তো সেটা একটা দিক। আবার একটা শ্লেষাত্মক কার্টুন দেখে কাউকে জেলে পুরে দেওয়া হলো, সেই সংস্কৃতি আমরা দেখলাম বিগত 15 বছর ধরে। সেটাও তো দেখেছি না এখন। কাজেই ওই প্রদীপবাবুকেও দেখলাম, আবার এটাও দেখলাম। তা আসলে মানুষের নেওয়ার ক্ষমতাটা দরকার, ওটাও একটা ব্যাপার। আমি এই ঘটনাটা জানতাম না প্রদীপবাবুর। আমার না ওনার প্রতি শ্রদ্ধাটা আরও দ্বিগুণ হয়ে গেল, যে কতটা এরকম স্পোর্টিং হলে। আমার মনে আছে, আমি নাম করেই বলছি, সুভাষ চক্রবর্তী ছিলেন, তা আমাদের বন্ধু শুভ দাশগুপ্ত, ও মন্ত্রীদের গালাগালি করে একটা কবিতা লিখেছে, খুব সুন্দর কবিতাটা, এত সুন্দর। তা মাঝে মাঝে সুভাষ দা বলতেন শুভকে, ওই কবিতাটা আবার কত, উনি ভীষণ হাসতেন। না, সে তো সুভাষ চক্রবর্তীকে নিয়ে আরেকটি মজার বিষয় হচ্ছে যে তিনি যে রাজনীতি করতেন, বাম রাজনীতি, এবং সেই রাজনীতির মুখ্য জায়গা ছিল মানে সিপিআইএম পার্টি। যদি আমরা বলি বাম রাজনীতি তো অবশ্যই সিপিআইএম পার্টি, এবং তিনি বলতেন যে আমরা সারাক্ষণ করছি সংসদীয় রাজনীতি, যেখানে সংসদীয় ধারায় কিভাবে আমি আমার সিটটিকে, আসনটিকে রাখবো, তার সমস্ত প্র্যাকটিস করছি। আর আমি মানুষকে বলছি বিপ্লব করো। মানে এই তাহলে কোনটা কর্ম একটু ঠিক করে রাখুন আর কি। তো এই মানুষ তো ছিলেন সুভাষ চক্রবর্তী। এই যে পরিষ্কার যে জায়গাটা না, এইটা সকলে পারে না। এবং আমার এটা উনি খুব হাসতেন, ওই শুয়োর ওইটা পড়ে। এবং আর একদিনও আমার এটা হয়েছিল, একটা বইমেলা উদ্বোধন করতে গেছিলাম কোন্নগর না কোথায়, তো ওখানে সৌগত রায় ছিলেন উনি, তা শুভ আর আমি ছিলাম গেস্ট হিসেবে। তা শুভ বদমাইশি করতো, ওটা শুভ ওখানে ওটা পড়েছে, দেখলাম সৌগতবাবু খুব হাসছেন। তো উনি ভেতরে যখন আমরা বসে চা খাচ্ছি একসঙ্গে, বসে আপনার মাথায় এগুলো এতো কোথার থেকে বলুন তো। এই স্পোর্টিং, আমি বলছি তিনি যে দলেরই হন, এই স্পোর্টিং অ্যাটিচিউডটা খুব দরকার। মানে সব জিনিসটাকেই সবসময় সেই
নিজের গায়ে টেনে নেবো কেন? আমি যদি ঠিক থাকি, একজন মন্ত্রী সম্পর্কে বলছি, সেটা কি দাদা এরকম কারণ একটা হতে পারে যে আগেকার দিনে যারা এই রাজনীতিতে আসতেন তারা তাদের সঙ্গে সাধারণ মানুষের একটা সরাসরি সংযোগ থাকতো, তারা একটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা একটি মানুষের মতামতকে সংগঠিত করে তারা রাজনীতিতে আসতেন, এবং পাশাপাশি এই লড়াই করতে করতে একদিকে যেমন জীবনের শিক্ষা গড়ে উঠতো, পাশাপাশি তাদের ন্যায় নীতি বোধের যে জায়গা তার জন্য তার একটা আলাদা প্রশিক্ষণ শিক্ষা তার মধ্যে ছিল, বা যাদের মধ্যে ছিল তারা হয়তো একবারে দলীয় রাজনীতিতে থেকেও দলীয় প্রশাসনের মধ্যে তার শৃঙ্খলা বজায় রেখেও তারা মানুষ হিসাবে, সামাজিক মানুষ হিসাবে তাদের একটা পরিচয় রাখতে তুমি পেরেছে। একদম ভীষণ দামি কথা বলেছো। আসলে একটা কথা তো ঠিক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই মানুষ, আমরা সবাই এই মতে থাকতে পারি, ওই মতে থাকতে পারি। আমার দলে 100 জনের মধ্যে সবাই যে আমার মতে বিশ্বাসী তা নয়, কিন্তু আমরা তো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গান গাই, কাঁধে আলোচনা করি, ঝগড়া করি, আবার আনন্দ করি। তা এগুলো থাকুক, তর্কাতর্কি তো সুস্থ ব্যাপার, তর্ক খুব সুস্থ ব্যাপার। প্র্যাকটিক্যালি আড্ডাটা ভীষণভাবে কমে গেছে বলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন এই পডকাস্টের দৌলতে যে আড্ডাগুলো হচ্ছে তার থেকেও তো মানুষ অনেক কিছু জানতে পারছেন। আড্ডাগুলো অবশ্যই একটু সুস্থ আঙ্গিকে হওয়া দরকার, এটা আমার নিজের মনে হয়। আর একজন কাউকে আমি খারাপ বলে দিলাম, এটার মধ্যে খুব একটা কৃতিত্ব খুব একটা নেই। মানে একজনকে গালাগালি দিয়ে দিলাম পরিষ্কার কথায়, এর মধ্যে খুব একটা কৃতিত্ব নেই। কিন্তু আর লিখে দেওয়ার মধ্যে তো কৃতিত্ব নেই, সামনে দাঁড়িয়ে বললে তাও একটা ঘুষি খাওয়ার ভয় থাকে, যে গালাগালি দিলাম আমরা ঘুষি মারতে পারে, এতে তো কিছু, তারও কিছু করার নেই। আর কজনকে উত্তর দেবে একটা? আর তুমি যে একটা কথা প্রথমেই বললে না, ওটাই সাংঘাতিক কথা, যে ওই টিআরপি বা যা বলো তুমি, যেভাবেই বলো, বা ভিউয়ার্স, অশ্লীল কিছু হলে ভিউয়ার্স বাড়ছে, এটা তো একটা খুব কষ্টের দিক, এটা কষ্টের দিক। এবং সেগুলো নিয়ে ইভেন আমারও কিছু হয়েছে, আমি হয়তো একটা মত প্রকাশ করেছি, কিছু লোক আমাকে, সে আমার সঙ্গে একজন মানে আগের সরকারের একজন নেতার একটা ছবি স্টেজে, সেটাকে কোট করে সেটাকে ছবিটা ছেপে ইয়েতে দিয়ে আর কি ফেসবুকে সোশ্যাল মাধ্যমে আমাকে জঘন্যভাবে অ্যাটাক। এবার আমারও তো ফলোয়ার আছে, তারা তখন তেড়ে ফুড়ে প্রচণ্ড অ্যাটাক আরম্ভ করলো তাকে। আবার তো তখন আবার সে বলল আপনি আপনার সব লেলিয়ে দিয়েছেন। তা আমি একটাই লিখেছিলাম যে এই কথাগুলো, যা কথা তুমি লিখেছো, যা বলেছো, তুমি একদিন আমার বাড়িতে এসো, তোমার সঙ্গে আলোচনা করব। আর মঞ্চে যখন আমরা থাকি শিল্পী হিসেবে, একজন আমার কাছে এলেন, সে কোন দলের জানি না, তিনি এসে আমার সঙ্গে হাতটা মেলালেন, আমি হাতটা সরিয়ে নেব। এটা আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে যে এটা কিন্তু সম্ভব নয়, পুরো সুস্থ সংস্কৃতি বা মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আমি অন্যদিকে তাকিয়ে দিলাম, সে আমাকে হাতটা, শিল্পীরা তো মানে তথাকথিত দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে, যে কোনো শিল্পী, প্রত্যেকটি শিল্পের একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ থাকতেই হবে, না হলে সে শিল্প হয় না একদম। কিন্তু দলীয় রাজনীতি তো সেটা নয়, দলীয় রাজনীতির জায়গা থাকবে, শিল্পের রাজনীতি শিল্পের রাজনীতির জায়গায় থাকবে। এই আপনি কবি শুভ দাশগুপ্তের কথা বলছিলেন, তিনি তো একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করতেন, এবং সেটা অবভিয়াসলি বাম মতাদর্শে বিশ্বাস করতেন। কিন্তু তাই বলে কি তার হাত থেকে বাম যারা সেই সময়ের মন্ত্রী ছিলেন, সিপিএম এর মন্ত্রী, তারাও কি বাদ গেছেন? তারাও তো তার কবিতার খোঁচা খেয়েছেন। তো এটাই স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। কিন্তু এইগুলো ভেবে কষ্ট লাগে যে একটু মনে হয় না যে আমি তার জায়গায় দাঁড়িয়ে ভাবি, আজকে জয় গোস্বামীকে স্টেজে ডাকা হয়েছিল, তাই তো, যে একবারে আসুন, এবং তসলিমা নিজে ডেকেছিলেন, সে নিজে ডেকেছে। এবার সে তার আগে কি করেছে না করেছে আমি একদম কোট আনকোট বলছি সব কিছু, যে এইভাবে কেন তাকে অপমান করা হবে? এটা তো
কোনো সভ্য সমাজে হওয়া উচিত না। আমি তবুও বলবো যদি এরমও হতে পারত যে তিনি স্টেজে উঠলেন, তার কথা শোনা হলো, এবং কেউ হয়তো এর থেকে উঠে বললেন যে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি বলবেন, উত্তর দেবেন। যদি এরমও হতো, তার মধ্যেও একটা সুস্থতা আছে, একটা তার্কিক জায়গা থাকতে পারত, একটা জায়গা থাকতে পারত, কিন্তু এবং তাকে একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, মানে যে কোনো মানুষকেই দেওয়া উচিত। তো। আমাদের বিচারালয়ে চরমতম অপরাধ করার পরেও আমাদের বিচার প্রক্রিয়াতে তার দেয়া হয় পক্ষে তো। মানে একটা জবাব দেওয়ার জায়গা সব সময়। দেখো, আমার গুরু ছিলেন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী। ন্যাচারালি আমি যে সংস্কৃতি নিয়ে এত বছর ধরে, আমার ক্যালকাটা করে 47 বছর, সেটা তো গণনাট্য অনুসারী একটা সংস্কৃতি নিয়ে আমি এত বছর কাজ করছি। এবং এখানে অবশ্যই শুনবো, খালি একটা ফুটনোট দিয়ে যাই। আমি যদি ফেভিকলের পাই আর কি, মানে নতুনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করার বরাত পাই, তাহলে আমি এই ক্যালকাটা কয়ারের সঙ্গে এই ফেভিকলকে ভাববো যে কি করে এটা সম্ভব, এত বছর ধরে এতগুলো মানুষ একসঙ্গে আটকে থাকেন, মানে এর পিছনে কোন ম্যাজিকটা আছে? তো ফেভিকলের থেকেও বড় জোর মনে হয়। এটা জোরটা হলো, প্রথম কথা একটা বিশ্বাসের জায়গা, একটা যেটা তোমাকে বলছিলাম যে একটা মননের থেকে তো আকর্ষিত হয়েছে একটা ধরনের সংস্কৃতিতে, এটা একটা দিক। আর নিজের বড়াই করছি না, সেটা হলো আমাকে ওরা ভালোবাসে, আমাকে ছেড়ে কিন্তু যেতে চায় না কেউ, এটা ঘটনা। মানে নেহাত বিয়ে হয়ে গেল, বাইরে চলে গেল, সেগুলো আলাদা কথা। এরা সবাই আমাদের মধ্যে সেই সৌহার্দ্যটা আছে, এবং আমরা যে ভালো না বাসবার কোনো কারণও নেই, সেটা না, যে সংস্কৃতিতে বিশ্বাস করি সেটা আমরা সবাই বিশ্বাস করি। এবং আমরা তো শিখেছি, ওই যে দুজনের নাম বললাম, তার সঙ্গে শম্ভু ভট্টাচার্য, এইসব লিজেন্ড যারা, তাদের কাছ থেকে তো ওই গণনাট্য অনুসারী ওইগুলো শিখেছিলাম। এবং শেখার পরে বুঝেছিলাম যে সংস্কৃতি তো মানুষকে বাদ দিয়ে হতে পারে না। না, যখন নবান্ন নাটক হলো, তখন যে হই হই করে, তখন অত রকম নাটক সমস্ত প্রফেশনাল ইয়েতে হচ্ছে, তা সত্ত্বেও নবান্নর ক্রেজ অসাধারণ একটা। কারণ কি? একটা নাট্য আন্দোলন নির্মাণ করে ফেললো, একটা নাট্য আন্দোলন নির্মাণ হলো, এবং গ্রামের লোক তাদের নিজেদের দেখতে পারলো ক্যারেক্টার হিসেবে, এক একটা চরিত্রকে আইডেন্টিফাই করতে পারছে যে এটা আমি, এটা ওই গ্রামের ও, সে আইডেন্টিফাই করতে পারছে। তা আমার প্রোডাকশানগুলো তো আমি চেষ্টা করি, আমি হয়তো গুপি বাঘার কাণ্ড করছি, ঠাকুমার ঝুলি করছি, কিন্তু সেখান থেকেও যাতে মানুষকে কিছু মেসেজ, একটা যে কোনো কিছু না দিয়ে নিছক এন্টারটেনমেন্ট, এটাতে মাপ করবেন, আমি বিশ্বাস করি না। একটা কিছু বেরিয়ে আসা উচিত, শেষে হোক প্রথমে হোক যেখানে হোক, যে সংস্কৃতি মানুষের জন্যে, শুধু সংস্কৃতির জন্য সংস্কৃতি নয়। ইভেন হয়তো ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তাতে কোনো ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু সুরটা এমন, তাতে না একটা শান্তি আসছে, একটা আনন্দ আসছে। এইগুলো তো দেখো, সুখ কিনতে পারা যায়, কিন্তু আনন্দ শান্তি এগুলো তো কেনা যায় না। তা তোমাকে যে মিউজিকটা তোমাকে, আমার তো মনে হয় সুখও কেনা যায় না, স্বাচ্ছন্দ্য কেনা যায়। স্বাচ্ছন্দ্য কেনা যায়। তুমি ওই সুখ স্বাচ্ছন্দ্য একসঙ্গেই কথাটা উচ্চারণ ওই জন্যই হয়, যে ওইটাই হয় আর কি, কেনা যায়। কিন্তু তাতে তো সেটা দিয়ে তো আনন্দ হয় না, না একেবারেই নয়। তা সেইটা আমি ওই বাড়িতে এসি লাগিয়ে ঠান্ডা করা যায় ঘরটা, বাইরের ওই যে ঠান্ডা বাতাসটা যখন বয়ে যায়, আমি সেই নির্মল আনন্দ আর কোথায় পাবো? হয় না। আমি যখন গাড়িতে আসি, আমি এসি চালাই না। মানে আমার ওই এমনি যদি জ্যাম থাকলো, এ থাকলো আলাদা কথা। আর তুমি বিশ্বাস করবে না, আমি এখনও এসিতে শুই না, আমি দুটো পাখা চালাই, একটা মাথার ওপর আর একটা টেবিল ফ্যান ঘোরে এয়ারটা সার্কুলেট করার জন্য। এই দুটো নিয়ে যত গরমই হোক আমরা এইভাবে শুই, আমি এবং আমার স্ত্রী। আমার স্ত্রীর প্রথমে একটু অসুবিধা হতো, এবার ওর অপারেশন হলো,
তখন একটু বেশি গরম লাগছে, ঠিক আছে, তখন হয়তো 15 দিনের জন্য এসিটা চালালাম, কিন্তু আমার অস্বস্তি হয়, আমার অসুবিধা হয়। আমার কীরকম যেন একটু মুক্ত বাতাসটা বেশি পছন্দ করি। দক্ষিণ খোলা বাড়ি, জানলাগুলো খুলে দিলাম, যতটুকু হাওয়া এলো একটা অক্সিজেন, অম্লজানটা তো দরকার রে বাবা, ওইটা বাদ দিয়ে তো কিছু হবে না, না ওটা ওটা লাগে। আর একটা ব্যাপার হলো যে আনন্দ, এই যে তুমি বললে না কোয়ারটা কী করে এরকম অ্যাডহেসিভের মতো এরকম জুড়ে আছে, আমরা অসম্ভব আনন্দ করি জানো, যে আনন্দটা ওটা কিছুতেই পয়সা দিয়ে বা কোনো, আমরা আমাদের যারা শিল্পী তাদের আমরা গাড়ি ভাড়া ছাড়া প্রায় কিছুই দিতে পারি না, তারা তাতেই খুব খুশি। বাইরে একটা লোক ধরুন বেবিদা তো মারা গেছেন, বেবিদার মধ্যে একজন শিল্পী যিনি বাইরে একজন আর্টিস্টের সঙ্গে বাজাবার জন্যে 10,000 টাকা নিতেন, তিনি আমাদের দল থেকে 500 টাকা নিতেন। এটা তো গল্পের মতো না, কিন্তু রোজ রিহার্সালে আসবেন, একটা রিহার্সালও কামাই করবেন না, এবং এসে ওই একটাই কথা, অক্সিজেন নিতে এলাম, এই বলে ঢুকতেন উনি। তো এটা তো আমি একটা ছোট্ট, আমার একটা লেখা, আমার তো লেখা বেশ সেরকম নেই, একটা ছোট্ট লেখা একটু বলি। একদম। এটা আমার একটা কবিতার বই বেরিয়েছে না পদ্মমালা বলে, ওতে আছে সব, আমি পুরো মুখস্থ হয়তো কিছু এদিক ওদিক হয়ে যাবে। এদিন আমি আর আমার স্ত্রী গল্প করছি, গল্প করতে করতে হঠাৎ মনে হলো যে কোথাও একটা বেরিয়ে আসি। তা বউকে বললাম চলো কোথাও একটা যাই। সে বললো কোথায় যাবে, এইভাবে কোথায় যাবে, চলো না একটু দুটো জামা কাপড় নিয়ে নাও একটা ইয়েতে। তা ও নিয়ে নিল, নিয়ে গঙ্গার ধারে গিয়ে দেখি একটা মাঝি নৌকা নিয়ে রয়েছে। তাকে বললাম যে মাঝি আমাদের কোথাও নিয়ে যাবে, বলে চলুন। কোথায় যাবেন, তুমি যেখানে নিয়ে যাবে। তো আমার বউ বলছে থাকবে কোথায়, নিয়ে যাবেন মানে থাকবে কোথায়, যে থাকতে দেবে সেখানে থাকবো। তো বউ বলছে যে যদি থাকতে কেউ না দেয়, বলে থাকার মতো একটা ঘর তৈরি করে নেবো, সেখানে থাকবো। বলে নৌকোয় উঠে পড়লাম। মাঝি চলছে, মাঝি চলছে, খিদেও পেয়ে গেছে। তো মাঝিকে বলে মাঝি একটু খিদে পেয়ে গেছে, একটু কোথাও নাওটা ভেড়াও। বলে এখানে তো ভেড়ানো যাবে না কর্তা, একটু বড় না একটা কাজ করুন, আমার কাছে মুড়ি আর বাতাসা আছে, একটু খান। তা আমি আর মুড়ি আর বাতাসা খেয়ে এক পেট জল খেয়ে তখনকার মতো একটুক্ষণ নিবৃত্তি হলো। তা চলছে, নৌকো চলছে, মাঝিকে জিজ্ঞেস করলো মাঝি তোমার নাম কি, বললো আনন্দ। আমি বললাম পদবী, সে বললে পদবী কী কর্তা, মানে পদবী, বলে না আমার তো কোনো পদবী নেই কর্তা, আমার নাম আনন্দ। বলে সে চলছে, সে চলছে, আমার ঘুম এসে গেছে, মাঝির ঘুম নেই, সে আমাদের নিয়ে চলেছে, আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি। রাত পার হয়ে ভোর হয়ে আসছে, হঠাৎ মাঝির চিৎকার, ওঠেন 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 ওঠেন। কী হলো, বলে এসে গেছি এসে গেছি, আমার গায়ে এসে গেছি। ও ওর গায়ে আমাদের নিয়ে যাচ্ছে। বলে ওই দেখুন ওদিকে আকাশটা দেখুন লালে লাল হয়ে গেছে, ওই যে সূর্য উঠছে, আর ওই ডান পাশে নদীর ওই পাশে আমার গ্রাম। আমি বললাম তোমার গ্রাম এখানে, বললো হ্যাঁ। গ্রামের নাম কি, বললো গ্রামের নাম আনন্দ গ্রাম। তা এই যে আনন্দ খুঁজে বেড়ানোর একটা প্রচেষ্টা সবসময় আমাদের থাকে, এবং সেটা কিভাবে হবে, কেন হবে, কার কাছে এটা আনন্দ আর কার কাছে এটা খুব কষ্টের, এগুলো সবই তো আপেক্ষিক। কিন্তু যেটা প্রথমেই বললাম যে কে কোথা থেকে আনন্দ পাচ্ছে, কেউ ওই গালাগালিটা দিয়ে আনন্দ পাচ্ছে, কিন্তু এটা কোনো সুস্থ লক্ষণ না, সুস্থ সমাজে তো এগুলো চলে না। আমি একটা অনুরোধই সকলকে করি, যে 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 পার্টির হোক, যে যে মতে বিশ্বাসী হোক, যে যে ধর্মের হোক, সবাই অপরকে শ্রদ্ধাটা করো, মানুষ হিসেবে আগে শ্রদ্ধা করো, তার কাজকে শ্রদ্ধা করো। সে
কি ধর্মের আমার তো জানার দরকার নেই। তোমার জানার দরকার সে কি কাজ করে, সে কাজটা কি মানুষের সপক্ষে না মানুষের বিপক্ষে, মানবিকতার বিপক্ষে। সেইটাই হলো শেষ কথা আমাদের কাছে, তার পরিচয়। তার পরিচয় সেইটাই। তো সেইখানে দাঁড়িয়ে একটু এটার জন্য কিন্তু বিরাট শিক্ষা লাগে না। একটু আমাদের যে দুটো বৃত্তি, বুদ্ধিবৃত্তি আর হৃদয় বৃত্তি, এই দুটোকে যদি একটু মেলাতে পারি, একটু সম্পৃক্ত করা যায়, তাহলেই কিন্তু রাস্তাগুলো খুঁজে পাওয়া যায় যে কোনো ক্ষেত্রে। যে আমি মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করব, কিভাবে মানুষকে সম্মান দেব, কোনো খারাপ মানুষ তার ভালো দিকটা কি করে বেছে নেব। তুমি কিছুক্ষণ আগে আমায় বললে না, তুমি কোয়ারটা কি করে চলছে। দেখো কোয়ারের সবাই খুব ভালো, সব ব্যাপারে তা তো হয় না। তা আমার মনের খাতাতে প্রত্যেকের নাম লেখা ওপরে একটা সাদা পাতা, একটা কালো পাতা, তার ভালো দিকগুলো, তার খারাপ দিকগুলো। আমি তার ভালো দিকগুলোকে ইউটিলাইজ করি কোয়ারের খাতিরে, আর আপ্রাণ চেষ্টা করি তার যে কালো দিকগুলো সেগুলোকে মিনিমাইজ করার, তাকে বুঝিয়ে তার কাজের মাধ্যমে। এবং কতটা ইরেজ করা যায়, এবং ইরেজ করা যায়, মানে আমি এরকম সাকসেসফুল হয়েছি, সেই জন্যই বলছিলাম আর কি, যেতে লাভ হয়। মানে সেটা তো অবশ্যই হয়। এবং আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বড় হচ্ছে মনস্তত্ত্ব, এবং সেই মনস্তত্ত্বকে সব থেকে বড় হাতিয়ার মিউজিক বা যে কোনো শিল্প মাধ্যম। 100 বার। তো ফলে সেইটাই একমাত্র একটা অ্যাসোসিয়েশন একটা মানুষকে চূড়ান্ত বদলে দিতে পারে। ঠিক ঠিক। মানে যেটাকে আমরা একটা সময় বলতাম, এই ভ্যালুসগুলো তো আমাদের ছিল সঙ্গদোষ, একটা সঙ্গ তৈরি করা। এই যে আপনার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার মধ্যে আপনি যাদের যাদের সঙ্গ পেয়েছেন, আপনি সলিল চৌধুরীর মতন মানুষ, আপনি ধনঞ্জয় ভট্টাচার্যের মতন মানুষ, বা আপনি পান্নালাল বাবুর মতন মানুষ, হেমাঙ্গ বিশ্বাসের মতন মানুষ, এই মানুষগুলোর সাহচর্য যদি না পেতেন, তাহলে কি আজকে আমরা কল্যাণ সেন বরাটকে, কল্যাণ সেন বরাট কতটা জানি না, কিন্তু ওদের একটু একটু কণা ভেতরে তো বীজ করে রোপণ করেছিলাম, তা সেটা তো এখন ভেতরে একটা সবুজ পাতা মেলে, হৃদয়ের দুদিকে তো পাখা মেলেছে, যার জন্য নিজের বিশ্বাস বোধ সেগুলো ম্যাচিওর হয়েছে এবং বুঝতে শিখেছি। হয়তো ছোটবেলায় এমন কাজ করেছি যেটা এখন মনে হয় যে সেটা তখন না করলেই ভালো হতো, এরকম মনে হয়। দেখবে আমাদের সকলের মনে হয় যে তখন আপনি যখন ছোটবেলায় বললেন, যে কথা তুললেনই আর কি, তো আমি একটু ঢুকবো আপনার ছোটবেলায়, তবে ঢুকবো আরেকটি তথ্য থেকেই ঢুকি আর কি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, আমরা প্রত্যেকেই জানি। এবং তখন এই যে দমদম এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা ছিল ব্যারাকের প্যারেড গ্রাউন্ড। এবং এই যে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর রেজিমেন্ট যার কথা বলা হয়, এবং এটার মানে মূল দপ্তর ছিল হচ্ছে দমদমের এই ক্যান্টনমেন্ট এরিয়া। এটা ইতিহাসের বই খুঁজলে বা গুগলে হয়তো এইটুকুনি তথ্য দিতে পারবে। কিন্তু তারপরে যে মেসটা হয়, সেই মেসের মধ্যে প্রচুর গোরা সৈন্যকে একটা ব্রাশ ফায়ারিং চলে। মানে সেই সময় লড়াইটা ওইভাবে শুরু হয়ে যায়, ভারতীয় সৈন্যদের সঙ্গে গোরা সৈন্যদের লড়াই। তো এবং তার ঠিক উল্টো দিকেই ক্লাইভ হাউস। তো তার একটু অনতি দূরেই হচ্ছে আপনাদের সেই বরাটদের জায়গা, যে আপনাদের পূর্বজ যারা ছিলেন, হ্যাঁ বরাট কলোনি বলতে পারি এখন আমরা, বা একটা গ্রামই বা একটা গোটা অঞ্চল জুড়ে দীর্ঘ অনেক। এই যে আপনার ছোটবেলা যেখানে ক্লাইভ হাউস, এই স্মৃতিগুলো, সেগুলো আপনাকে কতটা প্রভাবিত করেছে বা আপনি কিভাবে দেখেছেন? আমি কোনোদিন ওইখানে ওই বাড়িতে আমাদের গিয়ে থাকিনি। আমাদের বাড়ি শিয়ালদায় ছিল, আমাদের বাড়ি ছিল শিবনারায়ণ দাস লেন, সাউথ প্র্যাকটিক্যালি নর্থ কলকাতায় আমাদের 18টা বাড়ি ছিল। আচ্ছা। তা সেগুলো কোনোটাই নেই, মানে কিছুই নেই। একমাত্র বরাট কলোনিতে আমাদের 3 ভাইয়ের 3টি ফ্ল্যাট আছে, আর কিছু নেই। কিন্তু তুমি যে বললে না, এই যুদ্ধের কথাটা বলতে মনে পড়ে গেল, এত একটা মজার ঘটনা। সেটা হলো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন হাতিবাগান বাজারে বোমা পড়েছিল, পুরনো লোকেদের জিজ্ঞেস করলে জানতে পারবে। আচ্ছা। তা আমাদের বাড়ির লোকেরা তখন নলিন সরকার স্ট্রিটে থাকতেন, এবং বাড়ির একটা দরজা একটা জানলা ছিল না। আচ্ছা। সমস্ত উড়ে গেছিল ওই বোমের আঘাতে। হ্যাঁ। তো তখন রাতারাতি যা সোনা দানা দুয়ে
নিয়ে সবাই মিলে ছুটেছিল বরাট কলোনিতে। আচ্ছা, এবং বরাট কলোনিতে আমাদের একটা বিরাট বাড়ি ছিল, সেইখানে সবাই মিলে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর যেটা হলো যে ওই অত বড় জমি তো, ওখানে মিত্রশক্তির একটা ক্যাম্প করা হয়। আচ্ছা, ওই যে দমদম ক্যান্টনমেন্ট তুমি বলছো, একটা ক্যাম্প করা হয়। সেখানে প্রায় 1,500 অস্ট্রেলিয়ান সোলজার ছিল আচ্ছা, এবং তারা ওইখানে থাকতো। সব অ্যাভারেজ বয়স হলো 18 থেকে 24। আমার ইয়াং ব্লাড যাকে বলে, একেবারে জেনজি হুম, পরে বোধহয় সেই সময়ের Gen Z। জেনজি। তা আমার ঠাকমা একটা অদ্ভুত মানুষ ছিলেন। ঠাকমার মধ্যে এই জাতিভেদ দিয়ে এরকম, মানে আমার মুসলমান বন্ধু, আমার খ্রিস্টান বন্ধু, ঠাকমা চুমু খেতেন সকলকে জড়িয়ে ধরে, এবং যখন চুমু খেতেন না গায়ে থুতু লেগে যেত গালে, মানে এমন এতটাই আপন করে নিয়ে ই করতেন আর কি। তাই ওই আস্তে আস্তে এই অস্ট্রেলিয়ান সোলজারদের সঙ্গে, মানে ঠাকমা বাংলায় কথা বলছেন আর ওরা ইংরেজিতে কথা বলছে, এবং রোজ আমার দাদুর সঙ্গে আর ঠাকমার রোজ রাত্রিরে একবার করে ঝগড়া হতো যে আমরা কিন্তু পুরো ফেঁসে যাব, তুমি এই করছো, এরা কে কোথায় কিছু আমরা কিচ্ছু জানি না। মাস তিনেক বাদে দাদুও কনভিন্সড হলেন যে এরাও আমাদের ঘরের ছেলের মতোই সোলজারে নাম লিখিয়ে এসছে, এবং তারা এসে তাদের সব কিছু নামও ঠাকমা আমাদের বলতেন, এবং তাদের মধ্যে 2-3 জন তারা যা করতো তারা বিকেলবেলায় এসে আমার ঠাকমার হাতে খাবার খাবেই, হ্যাঁ এরকম। এবং যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, ওরা ক্যাম্প গুটিয়ে চলে যাচ্ছে, তখন ঠাকমা বলছেন যে ওরা সবাই কাঁদছে, আমরা কাঁদছি। এই যে মানুষের সঙ্গে মানুষ, মানুষের জন্য যে কথাটা, সত্যি ঠাকমা, তখন তো ঠাকমার বিরাট বয়স নয়, মারা গেছেন অনেক দিন, কিন্তু তখন তো ঠাকমার বেশি বয়স, একবারে যুবতী বলা যায় সেরকম। কিন্তু এই যে একটা অদ্ভুত সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের, সেইটা, এবং জীবনের শেষ দিন অবধি ঠাকমা ওই গল্পগুলো আমাদের করতেন, এবং ঠাকমার সঙ্গে যারা গল্প করতে এসে বসতো তাদের না ওই বরাট কলোনি আর ওখানকার ওই ক্যাম্পের কথা আর ওই বাচ্চাগুলোর কথা বলে, সব দুধের শিশু, জানিস তো, সব দুধের শিশু, কি কষ্ট হতো। আর ভয়ও লাগতো যে যদি, তখন তো জাপানি বোমা ফেলার, এবার যেটা ওটা ক্যাম্প, যে কোনো মুহূর্তে জাপানিদের নজরে আসতে পারে, বোমা পড়তেই পারে, সেটার একটা ভয় ছিল। কিন্তু এই বাড়ির যেহেতু এরকম ঘটনা ঘটে গেছে আর ফিরে আর আসতে পারছে না, যাই হোক, তা এইটা আমাদের শিক্ষা কি দেয়? আমাদের শিক্ষা যেটা দেয় যে তখনকার একটা মানুষ, সে খ্রিস্টান ভাবছে না, সে ও কোন মিত্র শক্তি না কি শক্তি এসব কিছুই বোঝেন না। ক্লাস 5 অবধি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পড়েছিলেন। আমার সাদা চামড়া মানেই তো ব্রিটিশ ভাবতাম, ব্রিটিশ, আমাদের কোনো ধারণাই ছিল না, আমাদের সাদা চামড়া মানে ব্রিটিশ। আমরা সেটা বহুদিন অবধি আমাদের সেই ধারণা, আমাদেরও ছোটবেলাতে সাদা কোনো চামড়া দেখলেই এবং সে ইংরেজি জানে, কিন্তু পৃথিবীর যে প্রায় কেউই ইংরেজি জানে না, সেটা মানে অনেক পরে জেনেছি যে খুব কম লোকই ইংরেজি জানে, তাদের মাতৃভাষা ইংরেজি। হ্যাঁ, তো সেইটা একটা জিনিস যেটা নিজের সবসময় মনে হয় যে ভালোবাসতে জানলে না, ওই আঠাটা না, ওই পিড়িতি কাঁঠালের আঠা, এই পিড়িতিটা হয়তো ঠিক সেই পিড়িতি নয়, কিন্তু এটাও একটা প্রেম, অবশ্যই প্রেম, এবং সেটা সত্যিই কাঁঠালের আঠা। এর থেকে বড় শক্তিশালী অ্যাডহেসিভ মনে হয় আর কিছু পৃথিবীতে আজ কিচ্ছু হয় না, আর কিচ্ছু হয় না। কাজে এইটা নিয়েই, এখন তো বয়স হয়েছে, এখন সবসময় মনে হয় যে এই ভালোবাসা নিয়েই যেন যেতে পারি, আর কিছু না, এবং কাজের মধ্যে থেকে যেন যেতে পারি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ,
দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমার তো মনে হয় এই যে আমরা যদি স্বাধীনতার কথা বলি, আসলে একটা মানুষ তার মানচিত্রগতভাবে, ভৌগোলিক মানচিত্রগতভাবে স্বাধীন হওয়া, আর একটা মানুষ অন্তর থেকে স্বাধীন হওয়া, এই দুই স্বাধীনতার মানে তো আলাদা। আমরা 1947 সালে হয়তো আমাদের এই মানচিত্রগত স্বাধীনতা পেয়েছি, আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের এই যে নিজের ভেতর থেকে নিজেকে উন্মুক্ত করা, মানুষের জন্য মানুষ হয়ে ওঠা, সেই স্বাধীনতার বার্তা মনে হয় এই গল্পটা, আপনার ঠাকুমার গল্পটা অসম্ভবভাবে আমাদের কাছে অনুপ্রাণিত করলো আজকের এই একদম একদম বিশেষ তাই, মুহূর্তগুলোতে। একদম তাই। এবং এখান এবং থেকে দাদা, এই স্বাধীনতাই আসল স্বাধীনতা, একবারই এই স্বাধীনতাই আসল স্বাধীনতা, নিজেকে উন্মুক্ত করা, নিজেকে স্বাধীন করা। একেবারে। তো খুবই প্রাসঙ্গিকভাবে মিলে যাচ্ছে এই সময়গুলো। তবে একটা জিনিস যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, একটু সেখানে ফিরে আসি। সেটা হচ্ছে এই যে আজকের সময় দাঁড়িয়ে সব কিছু বিপণনের আওতায়, তো মানুষের হাসি, দুঃখ, কান্না, রাগ, শ্লেষ, ব্যঙ্গ, এমনকি গালাগালি পর্যন্ত, আন্দোলন, এমন কিছু নেই যা এই বাজারের অন্তর্ভুক্তকরণ নয়। সবটা বাজার নিয়ন্ত্রণ করছে, এবং বাজারের হাতে। এবং দরকার পড়লে কান্নাটা যদি বেশি বিক্রি হয়, তাহলে রুদালির মতন মানুষ আর একটু হয়তো কাঁদবেনই আর কি, অপ্রয়োজনে কাঁদবেন, তবু কাঁদবেন আর কি, যদি ওটা বিপণনযোগ্য হয়। এইরকমই একটা, মানে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলে আগে ছবি তুলে সেটা ফেসবুকে আগে পোস্ট করি, তারপর সেটা ভালো না খারাপ তার আস্বাদনটা পরে হয় আর কি। আমরা এরকম একটা সময় চলে এসেছি। তো সেই সময় দাঁড়িয়ে সঙ্গীত, যে সঙ্গীতের পেছনে আপনারা সাধকের মতন ছিলেন, বা আপনাদের যারা গুরু, যাদের কাছ থেকে গ্রহণ করেছিলেন, তারা এক একজন সাধক, তারা সঙ্গীত সাধক। আজকের সময় দাঁড়িয়ে একটা এআইতে বলবেন, আপনি বিষয় দিয়ে দেবেন, তিনি পট করে একটা গান লিখে দেবে, মানে এআই গান লিখে দেবে, এআই সুর করে দেবে, এমনকি সে গেয়েও দেবে আর কি। এবং এইটাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা কি, মানে এটা আমাদের কোন ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে? দেখো, ওই ছোট্টবেলার থেকে সেই একটা রচনা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তা এবং একটু তার সঙ্গে এক্সটেন্ডও করি, এটাও কি আমরা কি আবার এই স্বাধীনতা থেকে পরাধীনতায় ঢুকছি? এই প্রশ্নটাও পাশাপাশি। এটা বেশ কিছুদিন আগের থেকেই হয়ে গেছি পরাধীনের ব্যাপারে। এবং এটা খুব সত্যি কথা, এআই এর যে কোনো ভালো দিক নেই তা নয়, আসলে কে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। অ্যাটম, মলিকিউল, যে কোনো এই ধরনের যেগুলো আমরা এখন ভাবলেই ওটা ধ্বংসাত্মক দিক থেকে ভাবি, এ দিয়ে তো অনেক ভালো কাজ হতে পারে, হয়েওছে। আমরা যদি সেই ফিউশনগুলো আবিষ্কার না করতাম, আজকে কি রকেটকে পাঠাতে পারতাম না, হয়েওছে। এবারে ব্যাপার হলো এআই এর সমস্যার দিক, যেটা আমার যেটা নিজের মনে হয়, এআই এর তো হৃদয়টা নেই। প্রথমেই যে তোমায় কথাটা বলেছিলাম, বুদ্ধিবৃত্তি আর হৃদয় বৃত্তি, বুদ্ধিটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে, কিন্তু হার্টটা তো তৈরি করতে পারছে না। কাজেই ও কিন্তু ওর মতো সে যতটা দিতে পারছে সে দিচ্ছে, যার জন্যে আর একটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হবে না। মুশকিলটা ওইখানে, ওটা এআই দিয়ে হয় না। এআই একটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করে দাও তো, হবে না। ওটার জন্যে হৃদয়বৃত্তিটা দরকার। আমি কিছুদিন আগে একটা কাজ করেছিলাম, সেটা একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর গাইছে, আরাত্রিকা বলে, ওকে দিয়ে গাইয়েছিলাম। এক ভদ্রলোক, জর্জ ফোরম্যান মোস্ট প্রবাবলি নাম, বিদেশের, ইংল্যান্ডের, উনি একটা গান লিখেছিলেন। এই আমাদের তখন এই আন্দোলনটা চলছে 2 বছর আগেকার, ওই অভয়ের, এবং রাত দখল, হি ওয়াজ অলসো ইনভলভড ইন দ্যাট ইয়ার। তো তখন উনি ওই গানটা পাঠিয়েছিলেন, এবং একটা এআই এর করা সুর পাঠিয়েছিলেন। আচ্ছা, করে আমাকে বলেছিলেন যে গানটা করে
তার মধ্যে কিছু বাঙালি ছিল, কিছু সব মিলে টিলে। তা আমি বললাম যে আমার এই সুরটা প্রথম কথা খুব চেনা সুর হুম, লাগছে, আর আমার কিরম যেন মনে হচ্ছে যে এই যে কথাগুলো এর সঙ্গে এই সুরটা যাচ্ছে না, আমাকে একটু স্বাধীনতা দাও। তারপরে ওটার বাংলাও করা হলো। তা আমি ওই ফ্রেমটাকে রেখে একটা গান তৈরি করলাম, এবং একটা সে প্রচার হলো না পরে, কিন্তু গানটা অসাধারণ গেয়েও ছিল আরাত্রিকা, একটা ভালো গান তৈরি হয়েছে। একটু যদি শুনি গানটা, মানে আমি এই মুহূর্তে মানে বলতে সুরটা পারবো, অন্তত কি কিন্তু ছিল? মানে ফ্রিডম অফ পিস আচ্ছা। এইটা ছিল মেন ইয়েটা। আচ্ছা আচ্ছা। এবার ওই একটা ঘুরে ঘুরে ওই কথা আসছে আর কি, হুম, হুম। সেইটা খুব মজার। ওই ওই সুরটা আমি নিয়েছিলাম, ওই যে রিফ্রেনটা যেটা আসছে হুম, হুম, জাস্ট একটু চেঞ্জ হুম, করে, হুম, কারণ আমার ওটা খুব ক্যাচি লেগেছে। হুম, হুম, আর ওরা ওইগুলোই দিতে পারে, হুম, হুম, হুম। ওরা ওইগুলো দিতে পারে। তো সেই সময় ওইটা প্রথম বুঝতে শিখলাম যে এআই এর কাছে লোকে কেন যাচ্ছে। মিউজিকগুলো তো মানে একটা সেতারে দিয়ে দাও, একটা দিয়ে দিল, হুম, মানে ওরা তো সেটা তো কোনো অসুবিধা নেই, হুম, হুম। কিন্তু তাতে মিড়ের কাজটা রবিশঙ্করজির মতো কোনোদিনই হবে না, সেটা কি করে সম্ভব আর কি? হয় না। ওরা তো এরকম 4টে সেতার থেকে অ্যাভারেজ করে একটা মানে যিনি এটা পাঠিয়ে দিচ্ছে এটা যে পাঠিয়ে দিলাম, করছে, এটা হ্যাঁ। করে দিলাম কিন্তু আর কি। এটা যারা ক্রিয়েটিভ নয় তাদের জন্যে খুব ভালো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু যারা ক্রিয়েটিভ তাদের পক্ষে ক্ষতিকর, এটা আমার নিজের মনে হয়। একটু বড় বড় কথাটা শুনতে লাগবে, আমি কি এমন ক্রিয়েটিভ যে একেবারে আমি এই কথাটা বলে দিলাম যতটুকু পারি। আপনাকে যদি কেউ ক্রিয়েটিভ বলতে মানে এই প্রসঙ্গই আসে না আর কি। তা না। আপনি সারা জীবন তো ক্রিয়েশনই করে গেছেন। তা যাই হোক, কিন্তু আমি যদি একবার ওই চক্করে পড়ে যাই তাহলে কিন্তু আবার কিছু তৈরি করার ইচ্ছেটাই চলে যাবে। যেটা হচ্ছে, যেটা হওয়ার ফলে সেইভাবে কোনো ক্রিয়েটিভ, তুমি আমাকে একটা জিনিস বলো, আমরা খালি বলি বাংলা গান হচ্ছে না, এ হচ্ছে না। বাংলা গান, হিন্দি গান, ইংরেজি গান, ফরাসি গান বলে কিছু না, ব্যাপার হলো সারা পৃথিবীতে এরম কোনো গান তৈরি হচ্ছে। সাউন্ড অফ মিউজিকের গানটা এখন আমরা শুনি, পল রবসনের গানগুলো এখন আমাদের মুখস্থ, ডাউন দ্য ওয়ে, জামাইকা ফেয়ারওয়েল এখন আমরা শুনি, আমাদের মুখস্থ। তুমি এবং শুধু তাই নয়, মানে এটা কিন্তু আমি দেখছি যে এই প্রজন্মের ছেলে তারা মেয়েরা গাইছে। আমাদের 5 বছর আগেকার একটা গান তুমি বলতে পারবে? উই আর দ্য ওয়ার্ল্ড, তুমি মাইকেল জ্যাকসনের পরে তুমি আর একটা গান বলো তো। আসছে না, আশ্চর্যভাবে আসছে না, কিন্তু তার পেছনের রুট নিশ্চয়ই কিছু একটা আছে, কেন আসছে না? তো সেইটা কিন্তু ভেবে দেখার এবার সময় আসছে। না, আমরা কি তাহলে শেকড় হারিয়ে ফেলছি কোথাও? অবশ্যই শেকড় হারিয়ে ফেলছি। সেইটাই ভীষণভাবে দরকার, যে নিজের শেকড়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা। এইটা যদি আমরা না পারি, এবং আমরা যদি সবসময় সব কিছুর মধ্যে একটা সৃজনশীল চিন্তা না ইনজেক্ট করতে পারি, আমি ইনজেক্ট কথাটাই বললাম একদম করে, তা না হলে যেটা হবে, আমরা যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে তো আর কিছু হবে না। তাহলে এই একটা জায়গায় আমরা ঘুরপাক খাবো, একটা গান 2 মাস শুনবো, তারপরে আর শুনবো না। তুমি আজকে যে আমাকে বসে আমার একটা 25 বছর আগেকার গান তুমি আমায় মনে করালে, যে আপনার ওই গানটা যে সবাই মিলে গেয়েছিল, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, তাই না? সেটা তো অবশ্যই, এটাই তো পাওয়া আমার। এবং সেটা শুধু আমি মনে রাখিনি, আমার মনে হয় পশ্চিম বাংলার অনেকে যে কোনো রেখেছে, বাঙালি তার কানে হ্যাঁ, এই গান এটা অনুরণিত রেখেছে। হয় বিশেষ করে। সেইটা, এইগুলো তো পাওয়া। এবার এটা যদি আমার একটা ওই রকম এআই গান হতো, তাহলে কি সেটা হতো? হয় না, কারণ এগুলো না সব সেটা তাৎক্ষণিকভাবে হয়তো আর সব খুব আশপাশ দিয়ে যায়, জানো, সব এইটা ওইটার মতো, এটা প্রায় ওইটার কাছাকাছি, এইরকম ব্যাপার আর কি। মানে প্রকৃত সৃজন বলতে যা বোঝায়, সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার ফলে এটা যে আমাদের কত বড় ক্ষতি করছে, এবং আমাদের হৃদয়ের কত বড় ক্ষতি হচ্ছে, আমাদের মননের কত বড় ক্ষতি হচ্ছে, এটা আমরা যখন বুঝতে পারবো
তখন কিন্তু সব কিছু হাতের বাইরে চলে যাবে, এইটাই আমার ভয় লাগে, আর কিছু না। দাদা একটা প্রসঙ্গ যাব এবার একবারে সরাসরিভাবেই, যেহেতু আপনি সঙ্গীতের মানুষ এবং সঙ্গীত নিয়ে আপনি সারা জীবন কাটিয়ে গেলেন, সেটা হচ্ছে যে দেশের গান। একটা সময় আমরা দেখতাম যে এটা আমাদের সঙ্গীতের একটা ধারাই ছিল, সেটা একবারে রবীন্দ্রনাথের আমরা যদি টানি ওখান থেকে শুরু করে আরও আগে ছিল, তো তবু আমি যদি ধরুন আমি সেই সময় একটা বড়দিন ভারতবর্ষ তার একটা প্রেক্ষিত ছিল, সেখানে দেশের গান, স্বদেশ পর্যায়ের গান বহু মানুষ লিখেছেন, অতুল প্রসাদ সেন থেকে শুরু করে রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, তারপরে আমাদের ডিএল রায়, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এবং পরবর্তী প্রজন্মে। তারপর আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরও প্রচুর দেশের গান লেখা হয়েছে এবং আপনার তো প্রচুর সুর করা গান আছে যেটা আমরা দেশের গান হিসেবে চালাই, বা আমরা 15ই আগস্ট 26শে জানুয়ারিতে আপনাদের ছাত্রছাত্রীদেরই খোঁজার চেষ্টা করি যারা এই ধরনের গানগুলো আজও চর্চা করেন। হঠাৎ করে আমরা দেখলাম যে সেই গানগুলোর আর নতুন করে কিছু সৃষ্টি হচ্ছে না। যখন এই রকম কোনো একটি সিনেমা তৈরি হচ্ছে, সিনেমা আসছে, যেই সিনেমার সঙ্গে হয়তো আমাদের সরাসরি আর্মিদের নিয়ে তৈরি করা কোনো সিনেমা হোক, দেশের অন্য কোনো প্রেক্ষিতে এইরকম, তখন কিছু গান হয়তো নতুন করে সিনেমার স্বার্থে আসছে, কিন্তু গানের স্বার্থে গান আসছে না। এটা কেন, মানে কি মনে হয়? দেখো, আমার যেটা নিজের মনে হয়, আমি সেটা আগে একটু ছুঁয়ে গিয়েছিলাম যে এখনকার ছেলেমেয়েরা স্বদেশ প্রেম নিয়ে অতটা কনসার্ন নয় যতটা তাদের ক্যারিয়ার নিয়ে, যতটা তাদের আশপাশ নিয়ে যতটা কনসার্ন, ততটা এটা নিয়ে নয়। এবং একটা হেমাঙ্গদার একটা এখন কিন্তু গণসঙ্গীত তৈরি হচ্ছে। এই আমি তোমাকে একটা কথা বলছি, এই অভয়ার এই সময়ে প্রচুর গান তৈরি হয়েছিল। আমি তার মান নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কয়েক হাজার গান তৈরি হয়ে গেছিল। যেরকম আমাদের সেই 1905 সালে বঙ্গভঙ্গের সময় একটা জোয়ার এসছিল, সেরকম একটা জোয়ার কিন্তু এসছিল। আমরা সেটাকে টিকিয়ে রাখতে পারি সেটা আলাদা কথা, কিন্তু আবার হচ্ছে। হেমাঙ্গদা একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে স্বদেশ প্রেমের গান যখন আন্তর্জাতিকতাবাদের মোহনায় গিয়ে মেশে, তখন গণসঙ্গীত তৈরি হয়। গণসঙ্গীতের সঙ্গে স্বাদেশিকতার গানের কিন্তু স্বদেশী গানের কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই। সে যখন আন্তর্জাতিক ভাবের প্রকাশ করছে, মানে দেশকালের গণ্ডি পেরিয়ে গানের মহাসিন্ধুতে প্রবেশ করছে, তখনই সে কিন্তু। এবার আমি দেশপ্রেমের গান আমি এখনও তৈরি করি। এখন একটা সমস্যা যেটা হয়, এই 15ই আগস্ট গান গাইতে হবে বলে গতকালই রিহার্সাল করছিলাম, কয়েকটা নতুন গান করলাম আর কি। সেগুলো একটা তো সমস্যা তুমি বুঝতেই পারো যে চাহিদার তুলনায় যোগানটা বেশি। আগে আমাদের একটা গান শোনার জন্যে অপেক্ষা করে থাকতে হতো অনেক দিন ধরে, আর এখন হলো বোতামটা টিপলেই বেশ কিছু গান চলে এলো, খারাপ ভালো যাই হোক। এবার তার মধ্যে থেকে বাছাটা একটা বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে। তাও আমাদের ক্যালকাটা কোয়ারের একটু নামটাও আছে বলে লোকে ক্যালকাটা কোয়ারটা টিপে ক্যালকাটা কোয়ারের গানগুলো শোনে বা বাজায়, যেটাই করুক। ওই হ্যাশট্যাগে রয়েছে আর কি। হ্যাঁ, এটা হ্যাশট্যাগে সার্চিংয়ে ক্যালকাটা কোয়ার রয়েছে, ক্যালকাটা কোয়ারটা ধরছে আসছে, বা ক্যালকাটা ইউথ কোয়ারের গান আসছে। কিন্তু এখন যারা এই ধরনের গানগুলো তৈরি করছে, তাদের গানগুলো কিন্তু কেউ কি করছে না, আমার কিন্তু বিশ্বাস হয় না যে কেউ করছে না, কেউ না কেউ করছে, জানো তো। আমরা হয়তো সব সময় খুঁজে পাচ্ছি না। এবং মানুষের গান, যেটা একটা ট্রেন্ড, আমরা সেই সময় সুমনের গানে বেশ কিছু গান পেয়েছিলাম, সেই ধরনের গান অনেকে করার চেষ্টা করেছে, সাকসেসফুলও কিছু লোক হয়েছে, কিন্তু সেটাও না একটু একঘেয়েমি জায়গায় চলে এলো। এবং সেখানে কিন্তু স্বদেশ প্রেমের কথাটা এলো না। তুমি একটু দেখবে খেয়াল করে, মানে আসছে, সবই আসছে, কিন্তু নিজের
বাড়িটাকে ভালো না বাসলে পৃথিবীর সব মানুষকে ভালোবাসা যায় না। তুমি তোমার মাকে ভালোবাসো না, তুমি দেশমাতৃকাকে ভালোবাসবে। তুমি দেশমাতৃকাকে ভালোবাসো না, তুমি সারা পৃথিবীর মাকে ভালোবাসবে। হয় না এটা। সবই কিন্তু একটা আগে আগে মানে ওই নিজের নিজের পরিবারে চ্যারিটি করতে পারলে তবেই একেবারেই চ্যারিটির আসল অর্থ তৈরি হয় আর কি। বিগিস অ্যান্ড হোপ হুম। এমনি বলা হয় না। আর সেই জায়গাটাতে যে কোনোভাবেই হোক, হয়তো একটা কোনো আন্দোলন হলো, তা নিয়ে কটা গান তৈরি হলো, হলো, কিন্তু সামগ্রিকভাবে আমাদের স্বদেশ পর্যায়ের গান, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান তো আবার বড় খুব মজার। মানে অনেক গান শুনে বোঝা যায় না সেটা স্বদেশ পর্যায়ের গান, মনে হয় যেন এটা প্রেম পর্যায়ের গান বা পূজা পর্যায়ের গান, কিন্তু স্বদেশ পর্যায়ের গান। এইটা নিয়ে যে আলাদা করে ভাবনাটা, যেটা আমরা এখনো ভাবি, সেটা আমার কিরম যেন মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা হয়তো কিছুটা বিরক্ত হই আমাদের এই নেতাদের দেখে। তারা স্বদেশপ্রেম নিয়ে যে কথা বলেন আর যে কাজগুলো করেন, তার মধ্যে ফারাকটা এত বেশি দেখে, তারা আকৃষ্ট হচ্ছে না যে এটা লেখা কোনো মানে নেই, এরকম মনে হচ্ছে তাদের। মানে এই দেশের প্রতি, মানে দেশের শীর্ষে যারা রয়েছেন, মানে তারাই তাদেরকে এত বিরক্ত করে দিচ্ছেন তাদের ভাবনাকে, যে তাদের ইচ্ছে হচ্ছে না। এটা আমার নিজের মনে হয়। আর আমরা কোথার থেকে করি এখন ওই কাজগুলো? আমাদের একটা অন্য বিশ্বাসের জায়গার থেকে, যে এই স্বদেশের জন্যই তো ক্ষুদিরাম, নেতাজি, ভগৎ সিং সবাই তো প্রাণ দিয়েছেন। আর একেবারে অবিশ্বাস করতে খুব কষ্ট হয় যে কোনো দিন কি ঠিকঠাক দিন ফিরবে না। এটা ভালো লাগে না মনে করতে আর কি। যার জন্যে এই গানগুলো করি, এই গানগুলো গাওয়ার চেষ্টা করি। 15ই আগস্ট 3টে অনুষ্ঠান আছে এবং সব জায়গায় ওই এই ধরনের, তুমি আমার একটা কথা বললেন, এই ধরনের গান গাওয়ার লোক কমে গেছে, খুঁজে বার করতে হয় যে কারা এই ধরনের গান গাইবে। আমি একটা জিনিস সাকসেসফুলি করতে পেরেছি কিছুটা, সেটা হলো আমার ছাত্রছাত্রীদের এই সমস্ত গানগুলো তোলানো। তাদেরও তো একটা সংখ্যা আছে, তারা সিরিয়াসলি সুরে গাইছে, ভালো গাইছে। আর একটা জায়গায় যেটা হয় সেটা হলো, আমি একসঙ্গে 300 জনকে নিয়ে গান গাওয়াচ্ছি। এবার ইয়েতে অনুষ্ঠান করলাম আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 1200 ছেলেমেয়ে নিয়ে। এবার সেখানে গিয়ে দেশাত্মবোধক গান গাওয়ালাম, গানগুলো তো তাদের সবাই তোলা হলো, একদম তারা তাদের ছেলেমেয়েদের তোলাবে। এই করে প্রচারের রাস্তাগুলো যদি আমরা শুরু না করি, ধনধান্য পুষ্প ভরা, তাহলে ওই ধনধান্যে পুষ্পে ভরাই বলে যাবে সবাই। সেখানে সঠিকটা কি, বা মুক্তির মন্দির সোপানো তলে গানটা যে কৃষ্ণচন্দ্রদের সুর, এটা কজন জানেন? একদম। এইগুলো তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, যে লোককে তাদের জানানো, শেখানো। এই চেষ্টাটা করে যাচ্ছি এখন যতদিন পারবো। সবারই তো, আমি না মৃত্যুটা নিয়ে কোনো চিন্তা করি না। আমি এক্ষুনি গেলেও আমার ক্ষতি নেই, 10 বছর বাদে গেলে, 15 বছর বাদে গেলেও ক্ষতি নেই। সে তো তার নিয়মে আসবে, তার নিয়মে মানে আসবে, তাকে নিয়ে আমি চিন্তিত হব কেন? না। আর জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে, এ তো আছেই। কিন্তু একটাই খালি মনে হয় যে জীবনের শেষ দিন অবধি যেন এই কাজগুলো করে যেতে এটাই পারি। বেঁচে থাকা। তো বেঁচে থাকা মানে তো একেবারে। এটাই বেঁচে থাকা। এটা বেঁচে থাকা। এবং আমরা যে গান বাজনাগুলো নিয়ে চর্চা করেছি, সেগুলো আগামী প্রজন্মকে, যদি যেমন সলিলদার গান নিয়ে একটা করেছি, 300 ছেলে মেয়ে নিয়ে, ওই যাদবপুর ইউনিভার্সিটির ওপেন থিয়েটার আছে, তো এই যে সলিলদার 10টা গান ওদের গাওয়ালাম, ওরা তো গানগুলো তো জানলো, রয়ে গেল, তো রয়ে গেল ওদের কাছে। এবার ওই 300 ছেলে মেয়ে, তাদের, ওরা যদি 300 ছেলেকেও শেখায়, তাহলে তো 600 লোক জানলো। একেবারে। এবং আমি ওদের শেখাতে গিয়ে দেখেছি ওরা গানগুলো জানতো না। এই চেষ্টাটা করে যাচ্ছি। আর যেটা নিজের মনে হয় যে আমার একটা খুব মজা লেগেছিল, আমি তোমাকে জাস্ট ছোট্ট করে শেয়ার করি। কিউবা গিয়েছিলাম ওই 14th ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে। তো সেখানে ওদের সমস্ত বাড়িতে
ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, যেমন লাল ফ্ল্যাগ রয়েছে তার সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ সমস্ত বাড়িতে রয়েছে, যেমন লেনিনের ছবি রয়েছে তার সঙ্গে ফিদেল কাস্ত্রো, আমাদের এদের ছবি রয়েছেই। অর্থাৎ জাতীয়তাবাদ বাদ দিয়ে কিন্তু আন্তর্জাতিকতাবাদ নয়, একদম পরিষ্কার কথা। আমার ওখানে গিয়ে বিশ্বাস হয়েছিল এইটা দেখে, যে প্রত্যেক বাড়িতে তো ওদের ফ্ল্যাগ রয়েছে। এবং ওরা আমার যখন এলাম, ফিরে আসছি, একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেছিলো তো, কিন্তু বাদ সেধেছিল ভাষাটা। ওরা তো স্প্যানিশ ছাড়া কিছু বলতে পারে না, তখন তো আমাদেরকে যোগেশ দত্ত হয়ে যেতে হয়েছে, অর্ধেক তো মাইমে বোঝাতে হচ্ছে। আমি প্রথম দিন গিয়ে করেছিলাম, একজন ওদের ওখানে ইংরেজি শেখায়, সে ওখানকারই মেয়ে আর কি, তার সঙ্গে বন্ধুত্ব করে 3 পাতা এরম বড় পাতা, যেগুলো মেন শব্দ, যে আমার যদি টয়লেটে যেতে হয় আমি কী করে বোঝাবো, খিদে পেলে কী করে বোঝাবো, এইগুলো লিখে নিয়েছিলাম। আর ওই কাগজটা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতাম করে, সেগুলো ব্যানিও হলো বাথরুম, মানে আমাদের সেই সত্যজিৎ রায় জটায়ুর কথা মনে পড়ছে। তো তখন গিয়ে এইগুলো একটা শিক্ষা, যে তারা তো নিজের দেশের পতাকাটাকে তো কখনো করেনি, অসম্মান করেনি, ওটাকে তো তারা সর্বাগ্রে রাখে সবসময়, যে এটা আমার, এইটাকে ভালোবাসলেই তবে পৃথিবীকে ভালোবাসা যাবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এটা না বুঝলে, আমি প্রথম থেকে কোয়ার করার পর থেকে এটাতে খুব জোর দিয়েছিলাম যে এই দুটোকে প্যারালালি নিয়ে যাব। যেমন একদিকে যেমন মানুষের গান, গণসঙ্গীত গাইব, আর একদিকে স্বদেশ প্রেমের গানও গাইব, কারণ দুটো এর মধ্যে বৈপরীত্য কিছু নেই, একেবারে একসঙ্গে জুড়ে আছে দুটো জিনিস। কাজেই এবারে ওই যে বললাম, আমি একেবারে সব ছেড়ে দিতে রাজি নই, একটা ক্ষীণ আশা মনের মধ্যে রাখি, স্বপ্নই তো আমাদের বাঁচিয়ে রাখে। আর এই কথা ফুরোবার নয়, এই আড্ডাও ফুরোবার নয়, এই আড্ডা চলতেই থাকবে, আরও চাইলে আরও 4-5 ঘন্টা আমরা এভাবে চালাতেই পারি। হ্যাঁ, কিন্তু আমাদের কোথাও থামতে হয়, তাই আপাতত আজকের মতন করে থামছি। তার কারণ এই যে সমুদ্রের মতন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আর 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কি সম্ভব সবটা বোঝা, অনুভব করা? তবু যতটুকুনি চেষ্টা রয়ে গেল, আগামী দিনে আবারও হয়তো ওনার সঙ্গে বারবার করে আমরা বসতে চাইবো, আরও নানান প্রসঙ্গ, সঙ্গীতের নানান প্রসঙ্গ নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা চলবে। আপনারা আমাদের পডকাস্ট ফলো করতে থাকুন। এই যে শুনবো তোমায়, সেই প্রচেষ্টা চালায়, যেখানে সমাজের বিভিন্ন ধরনের এই অভিজ্ঞতা নিয়ে যারা রয়েছেন তাদের মতন মানুষদেরকে আপনাদের সামনে হাজির করা, তাদের সঙ্গে আড্ডা মারতেই। আমি সুজয় এতক্ষণ ছিলাম, আপনারা এতক্ষণ দেখছিলেন শুনবো তোমায়। যারা দেখছিলেন, আমরা এই পডকাস্টটা তাদের বলছি যে আমরা একটা গান দিয়ে শেষ করবো এই পডকাস্টটা, কারণ যখন কল্যাণদা রয়েছেন, কল্যাণদার মতন মানুষ রয়েছেন, আমি গান ছাড়া এই পডকাস্টটা শেষ করতে পারি না। তাই যেহেতু আমি আর পরে ফিরবো না, তাই ওই আপনাদের যেটুকুনি প্রতিদিন বলার, যে যদি পডকাস্টটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আর প্লাস ডিজিটাল যে পেজ, সেই পেজ আপনি আমাদের এই যে প্রোগ্রাম শুনবো তোমায়, সেই শুনবো তোমায় যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ডিজিটাল পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই সমস্ত কিছু জানিয়ে প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সঙ্গীতে থাকুন, ভালোবাসায় থাকুন, একে অপরের সঙ্গে মানুষের মতন মানুষের হাত ধরে বেঁচে থাকুন, এই কামনা নিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। তবে পডকাস্টটা শেষ হবে দাদার একটা গান দিয়ে। সুরে সুরে গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই, সুরে সুরে গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই, প্রতিটি সকাল হোক সূর্যমুখী, প্রতিটি মানুষ হোক অনেক সুখী, প্রতিটি সকাল হোক সূর্যমুখী,
প্রতিটি মানুষ হোক অনেক সুখী। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।